এই ক্লাসে ডিবিএমএস এর নর্মালাইজেশন চ্যাপ্টার থেকে 5th নর্মাল ফর্ম তোমাদের পড়াবো। অলরেডি নর্মালাইজেশনের সমস্ত কিছু আমি কমপ্লিট করে ফেলেছি, দ্যাট ইজ 1NF, 2NF, 3NF, BCNF এবং 4NF, যেখানে আমি ডিটেলসে তোমাদের পড়িয়েছি। তোমরা যদি এগুলো ভালোভাবে শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে ডিবিএমএস চ্যাপ্টারের আন্ডারে সমস্ত পেয়ে যাবে। তাও আমি একবার 1NF, 2NF এগুলো তোমাদের একবার জাস্ট বলে দিই কী ছিল। 1NF এর ক্ষেত্রে ছিল কোনো একটা টেবিলের কোনো কলামের মধ্যে একাধিক ভ্যালু আমরা পুট করতে পারবো না, তার মানে ইট কন্টেন্স অনলি অ্যাটমিক ভ্যালু, নো রিপিটিং গ্রুপস, মানে একই সেলের মধ্যে আমরা একাধিক ভ্যালু কমা দিয়ে দিয়ে লিখতে পারবো না, এবং প্রত্যেকটা একটা কলামের প্রত্যেকটা ভ্যালু অটোমিক ভ্যালু হবে, মানে একই ধরনের ভ্যালু হবে। তারপরে 2NF কী পড়লাম, সেখান থেকে আমাদের কী কনসেপ্ট শুরু করে ডিপেন্ড ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেখানে কোনো রকম পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে না। পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কাকে বলা যায়, এ আর বি যদি কোনো কি হয়, দুজন মিলে যদি সুপার কি বা ক্যান্ডিডেট কি হয়, সেই ক্ষেত্রে তারা যদি সিকে ডিটারমাইন করে তাহলে কি হবে, এ সিকে একা বা বি সিকে একা ডিটারমাইন করতে পারবে না। কোনো টেবিলের মধ্যে যেমন প্রবলেম থেকে থাকে সেই টেবিলটা 2NF নেই। 3NF কি দেখেছিলাম, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি টেবিলের মধ্যে থাকা যাবে না। হোয়াট ইজ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, দ্যাট মিনস এ বিকে ডিটারমাইন করছে, বি আবার সিকে ডিটারমাইন করছে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি এ সিকে ডিটারমাইন করছে। এরকম যদি কোনো টেবিলের মধ্যে প্রবলেম থেকে থাকে, তার মানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থেকে থাকে, তাহলে সেই টেবিলটা 3NF এর মধ্যে নেই। 4NF BCNF কি দেখেছিলাম, BCNF দেখেছিলাম ফাংশনাল ডিপেন্ডেন্সির ক্ষেত্রে যদি এ বিকে ডিটারমাইন করছে তাহলে এ কে অবশ্যই, মানে লেফট হ্যান্ড সাইডে যে আছে তাকে অবশ্যই সুপার কি বা ক্যান্ডিডেট কি হতে হবে। যদি সুপার কি ক্যান্ডিডেট না হয় তাহলে কিন্তু সেটা BCNF নেই। তারপর আমরা কি দেখেছি, 4NF দেখেছিলাম। 4NF কি বলেছিলাম যে মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি মিনস কি, কোনো একটা মানে এ ডাবল অ্যারো বি, এ বি এর মধ্যে মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি আছে, তার মানে কি এর কোনো একটা ভ্যালুর জন্য বি এর একাধিক ভ্যালু আছে। যদি কোনো টেবিলের মধ্যে কোনো একটা কলামের একটা ভ্যালুর জন্য আর একটা কলামের একাধিক ভ্যালু আমরা দেখতে পাই, তাহলে আমরা বলবো সেটা 4NF নেই। আজকে বলবো 5NF, যাকে আবার প্রজেক্ট জয়েন্ট নর্মাল ফর্মও বলা হয়। তো দেখে নিই ডেফিনেশন কি বলছে। আর রিলেশন স্কিমা আর ইজ সেড টু বি ইন 5th নর্মাল ফর্ম 5NF or project joint normal form if and only if, এক নম্বর পয়েন্ট, ইট ইজ ইন 4NF, তাকে অবশ্যই 4NF থাকতে হবে, তার মানে টেবিলের মধ্যে কোনোরূপ মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি থাকলে হবে না। এবং দ্বিতীয় পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, ইচ জয়েন্ট ডিপেন্ডেন্সি কীভাবে ডিনোট করা হয়, অ্যাস্ট্রিক্স ব্র্যাকেটের মধ্যে যতগুলো সাব টেবিল আছে, মানে একটা টেবিলকে ভেঙে যতগুলো টুকরো ভাঙা হয়েছে টেবিলটাকে যতগুলো পার্টে, প্রত্যেকটা পার্ট, তাহলে অ্যাস্ট্রিক্স R1 R2 ডট ডট আর পেন যতগুলো সাব টেবিল আছে, হোল্ডিং অন আর স্যাটিসফাইড ওয়ান অফ দ্য টু কন্ডিশন, দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে কার ক্ষেত্রে, জয়েন্ট ডিপেন্ডেন্সির ক্ষেত্রে। কী কী পয়েন্টগুলো আছে, দিস জয়েন্ট ডিপেন্ডেন্সি ইজ ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি কাকে বলে, অ্যাট লিস্ট ওয়ান আর ও পাই, মানে যে কোনো একটা সাব টেবিল ইজ ইকুয়াল টু আর ইটসেলফ, মানে টেবিলগুলোকে আমরা ভাঙছি এবং যদি সেই টেবিলের মধ্যে যখন ভেঙেছি তখন ওই যে পরের যে টেবিলটা তৈরি করলাম, মেন টেবিল থেকে যে সাব টেবিল তৈরি করলাম, সেই টেবিলটা এক্স্যাক্ট যদি মেন টেবিলের মতো হয় তাহলে বলবো সেটা ট্রিপিয়াল জয়েন্ট ডিপেন্ডেন্সি হয়েছে ইটসেলফ। বি বলছে ইচ আর অফ আই, মানে একটা সাব টেবিল ইজ দ্য সুপার কি অফ আর, আরের যদি সুপার কি, আর মানে মেন টেবিলের যে সুপার কি আছে সেই সুপার কিগুলোকে নিয়েই যদি আমরা একটা সাব টেবিল তৈরি করে দিই, তাহলে আমরা বলবো যে সেই টেবিলটা ট্রিভিয়াল জয়েন্ট ডিপেন্ডেন্সি হোল্ড করছে। তাহলে কি বললাম, এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করতে হবে, তাহলে সেই টেবিলটাকে বলবো আমরা 5NF আছি। তো এইটা বলার আগে তোমরা প্রথমে দেখে নাও যে হোয়াট ইজ জয়েন্ট ডিপেন্ডেন্সি। জয়েন্ট ডিপেন্ডেন্সি কাকে বলে, কারণ এটা নিউ একটা টপিক জয়েন্ট ডিপেন্ডেন্সি। আগের ক্লাসে আমি মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি বলেছিলাম, এবার জয়েন্ট ডিপেন্ডেন্সি দেখে নাও যে ইফ জয়েন অফ R1 অ্যান্ড R2 ওভার সি একটা অ্যাট্রিবিউট বা একটা কলম, সি এর মাধ্যমে, মানে সি একটা এমন কলম যেটা R1 টেবিলের মধ্যে আছে এবং R2 টেবিলের মধ্যে আছে, R1 এবং R2 টেবিলের কমন অ্যাট্রিবিউট সি ইজ ইকুয়াল টু দ্য রিলেশন আর, মানে একটা টেবিলকে আর বলে একটা টেবিল আছে, রিলেশন আর বলে একটা টেবিল আছে, সেটাকে দুটো টেবিল ভাঙলাম R1 এবং R2, এবং যাদের মধ্যে রিলেশন তৈরি করেছে সি বলে যে কলমটা কমন আছে দুটোর মধ্যে, দেন উই ক্যান সে দ্যাট আর জয়েন্ট ডিপেন্ডেন্সি এক্সিস্টস। তার মানে কি, তার মানে আর নামে একটা টেবিল আছে,
সেই টেবিলটাকে ভেঙে আমরা ডিকম্পোজ করে দুটো টেবিলে তৈরি করলাম, কারণ আমরা দেখেছি যে নর্মালাইজ করা মানে টেবিলকে ডিকম্পোজ করা, ভেঙে একাধিক টেবিল তৈরি করা। তো একটা টেবিলকে ভেঙে যখন আমরা দুটো টেবিলে পরিণত করছি, সেই ক্ষেত্রে দুটো টেবিলের মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট থাকবে, এবং টেবিলটাকে যখন আবার জুড়ে দেওয়া হবে, তখন R1 R2কে আবার যখন আমরা জুড়ে ফেলবো, সেই ক্ষেত্রে আমরা আরকেই ফিরে পাবো, মানে একই টেবিল আমরা ফিরে পাবো। সেটা জয়েন্ট ডিপেন্ডেন্সি, হোয়ার R1 and R2 আর দ্য ডিকম্পোজিশন। আর এর মধ্যে কী কী অ্যাট্রিবিউট ছিল? ABC তিনটে অ্যাট্রিবিউট, এবং R2 এর মধ্যে CD দুটো অ্যাট্রিবিউট। তাহলে আমরা বলতে পারি অফ আ গিভেন রিলেশন RABCD, RABCDর মধ্যে চারটে অ্যাট্রিবিউট, তার মধ্যে R1 তৈরি করলাম ABCকে নিয়ে, এবং R2 তৈরি করলাম CDকে নিয়ে। তার দুটোর মধ্যে কমন কী আছে? সি অ্যাট্রিবিউটটা দুটোর মধ্যে কমন আছে, যেটা দিয়ে রিলেশন তৈরি হয়েছে। এবার যখন R1 R2 দুটোকে আমরা জুড়ে দিচ্ছি আবার, তাহলে আমরা আরকেই ফিরে পেয়ে যাচ্ছি। তাহলে বলবো সেই টেবিল দুটোর মধ্যে কি আছে? জয়েন্ট ডিপেন্ডেন্সি আছে। আর যদি না হয়, অল্টারনেটিভলি R1 and R2 are lossless decomposition of R, lossless decomposition এবং lossy decomposition আমি একটু পরেই পড়াচ্ছি তোমাদের, দেখে নেবে তখন। আর জয়েন্ট ডিপেন্ডেন্সি জেডি জয়েন্ট ডিপেন্ডেন্সিকে ইন্ডিকেট করছে। আমরা কি বললাম? জয়েন্ট ডিপেন্ডেন্সিকে অ্যাস্ট্রিক্স দিয়ে ইন্ডিকেট করে, অ্যাস্ট্রিক্স ব্র্যাকেটের মধ্যে সাব টেবিলগুলো। তো জেডি R1 R2 Rn satisfied on relation schema R is a trivial joint dependency if one of the relation schema R of I in JD R1 R2 Rn is equal to R। এই কথাটা যেটা আগে আমি বললাম, সেই কথাটা আবার আমরা এখানে লিখেছি। তো অ্যাকচুয়ালি বলা হলো যে একটা টেবিলকে যখন ভেঙে একাধিক টেবিল তৈরি করব, সেই ক্ষেত্রে যে টেবিলগুলো ভাঙার পর এখন যখন আমরা আবার সেগুলোকে জয়েন করব, তাহলে আমরা যাতে সেই মেন টেবিলটাই পাই, যেটাকে ভেঙে আমরা টুকরো টুকরো করেছিলাম। তাহলে বলবো টেবিলটা কিসের মধ্যে আছে? টেবিলের মধ্যে জয়েন্ট ডিপেন্ডেন্সি আছে। ইফ এনি জয়েন্ট ডিপেন্ডেন্সি এক্সিস্টস, ডিকম্পোজ দ্য টেবিল। টেবিলের মধ্যে যদি জয়েন্ট ডিপেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, তাহলে টেবিলটাকে ডিকম্পোজ করো, মানে টুকরো টুকরো করে টেবিলটাকে ভাঙো। এই তোমাদের আগেই বলেছিলাম যে লসলেস ডিকম্পোজিশন এবং লসি ডিকম্পোজিশন মিনস একটা বড় টেবিলকে ভেঙে অনেকগুলো ছোট টেবিলে পরিণত করা, দ্যাট ইজ কল্ড ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন দু ধরনের হতে পারে, একটা লসলেস এবং লসি। লসলেস মিনস কি? লসলেস মিনস দেখো আর বলে একটা রিলেশন ছিল, যারকে ভেঙে R1 R2 R3 আর টেবিলটাকে ভেঙে আমরা তিনটে টেবিলে পরিণত করছি, R1 R2 R3। দেন R1 ন্যাচারাল জয়েন R2 ন্যাচারাল জয়েন R3 ইকুয়ালস টু R। এখানে লক্ষণীয়, R1 এবং R2কে প্রথমে ন্যাচারাল জয়েন করলাম, তারপরে যে রেজাল্ট আসছে তার সঙ্গে R3কে আমরা ন্যাচারাল জয়েন করছি, তাহলে আমরা ফিরে আরকেই পাচ্ছি, মানে মেন টেবিলটাকেই ফিরে পাচ্ছি। অথবা আমরা এটাকে কিভাবে করতে পারি? আমরা করতে পারি R1 এর সঙ্গে ন্যাচারাল জয়েন করলাম আমরা কাকে? R1 R2কে এবং R3কে ন্যাচারাল জয়েন করলাম, তার রেজাল্টের সঙ্গে R1কে ন্যাচারাল জয়েন করলাম। তো যে কোনো অর্ডারে এটা হতে পারে, কোনো প্রবলেম নেই, যে অর্ডারেই করি আমরা ফিরে আরকেই পাবো। যদি আরকেই পাই আমরা, তাহলে কি বলবো? সেটা লসলেস ডিকম্পোজিশন। একদম সহজ ভাষায় যদি বলি যে টেবিলগুলোকে টুকরো টুকরো করে ভাঙা, টেবিলগুলোকে কয়েকটা টুকরো ভাঙার পর বা সাব টেবিল তৈরি করার পর টেবিলটাকে আবার যখন জয়েন করা হবে, সেই ক্ষেত্রে যাতে যত মেন টেবিলের মধ্যে যতগুলো টাপল বা রো ছিল, আফটার জয়েনিং ততগুলো টাপলি বা রোই থাকবে, রো কমবেও না, রো বাড়বেও না। এই জিনিসটাকে বলা হচ্ছে লসলেস ডিকম্পোজিশন। তাহলে একটা টেবিল আর এর মধ্যে চারটে টাপেল ছিল, সেটাকে তিনটে টেবিলে ভাঙা হলো, ভাঙার পর আবার জয়েন করা হলো, জয়েন করার পর দেখা গেলো চারটে টাপেলই থেকে গেল, তাহলে কি বলবো? লসলেস ডিকম্পোজিশন হয়েছে। আর যদি দেখা যায় যে একটা টেবিলকে তিনটে টেবিলে ভাঙা হয়েছে, দেন আফটার জয়েনিং R1 R2 অ্যান্ড R3 সাম এক্সট্রা অর লেস টাপল উইল অকার ইন দ্য রিলেশন। তাহলে আবার জয়েন করার পর দেখলাম কিছু টাপল কমে গেছে বা কিছু টাপল বেড়ে গেছে, তাহলে আমি আর এর মধ্যে চারটে টাপল থাকে, আমরা এগুলোকে ভাঙার পর আবার জয়েন করলাম, জয়েন করার পর দেখলাম তিনটে টাপেল আছে বা পাঁচটা বা সাতটা টাপেল হয়েছে, যাই হোক কমুক বা বাড়ুক, তাহলে আমরা বলবো যে লসি ডিকম্পোজিশন হয়েছে, কারণ ইনফরমেশন লস্ট হয়ে যাওয়ার খুব বেশি চান্সেস তৈরি হয়েছে, যেটা একটা টেবিলের মধ্যে হওয়া উচিত না। তো এটা ছিল লসি অ্যান্ড লসলেস ডিকম্পোজিশন। এবার আমরা দেখব যে কিভাবে টেবিলকে ডিকম্পোজ করতে হয়। তো নিয়মটা কি আছে? 5 যেহেতু আমরা বললাম যে যদি মেন টেবিলের মধ্যে
আমরা জয়েন্ট ডিপেন্ডেন্সি দেখতে পাই, তাহলে টেবিলটাকে ডিকম্পোজ করতে হবে। জয়েন্ট ডিপেন্ডেন্সি দেখতে পেলে টেবিলটাকে ডিকম্পোজ করো। বাট আমরা কীভাবে ডিকম্পোজ করবো, তো ডিকম্পোজ করার কতগুলো নিয়ম আছে সেটা আসার আগে দেখে নাও প্রবলেম কী আছে। একটা আমার কাছে রিলেশন আছে যে যেখানে রোল নাম্বার 1 2 3 আছে, হবি আছে ক্রিকেট হকি, এবং এজ আছে 16 17 17, আমরা দেখতে পাচ্ছি 3টে রো আছে। এই টেবিলটাকে আমরা ডিকম্পোজ করে দুটো টেবিলে ভাগ করছি। একটা নাম দিচ্ছি R1 টেবিল, একটা নাম দিচ্ছি R2 টেবিল। R1 টেবিলের মধ্যে আমরা রেখেছি রোল আর হবিকে, R2 টেবিলের মধ্যে রেখেছি আমরা হবি এবং এজকে, দেখতে পাচ্ছ নিচে টেবিলগুলোর মধ্যে। এবারে এই দুটো টেবিলের মধ্যে আমরা কি করছি, আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করছি। কার্টেসিয়ান প্রোডাক্ট তোমরা যদি না করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ডিবিএমএস চ্যাপ্টার থেকে তোমরা পেয়ে যাবে কার্টেসিয়ান প্রোডাক্ট পুরো রিলেশন অ্যালজেব্রাই। তো এখানে দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট করার নিয়ম হলো এই টেবিলের সঙ্গে এই দুটো টেবিলের মধ্যে গুণ হচ্ছে, তো এই টেবিলের একটা রোয়ের সঙ্গে এই টেবিলের 3টে রো গুণ হবে, আবার এই রোয়ের সঙ্গে এই 3টে গুণ হবে, আবার এই রোয়ের সঙ্গে এই 3টে গুণ হবে। এইভাবে কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হয়। তো প্রোডাক্ট হচ্ছে দেখো R1 × R2, তো সেখানে দেখো রোল 1, তো প্রত্যেকটি 1 মানে এই টেবিলের একটা রোকে 3বারই লিখলাম, বাঁ দিকের টেবিলে R1 টেবিলে একটা রোকে 3বার লিখলাম, এবং ডান দিকের টেবিলে R2 টেবিলে কিন্তু প্রত্যেকটা রোকেই আমরা লিখলাম। তাহলে এই টেবিলে একটা রোয়ের সঙ্গে এই টেবিলের 3টে রোয়ে গুণ হচ্ছে। পরে দেখো 2 নম্বর রো, R1 এর 2 নম্বর রো, তাহলে R1 এর 2 নম্বর রো, এই 2 নম্বর রোয়ের সঙ্গে R2 এর সব রোগুলো 2 নম্বর রো, দেখো প্রত্যেকটা 2 নম্বর রো, আর এখানে 3টে পরপর, এই 3টে পরপর। R3তে একই আছে, R1 এর 3 নম্বর রো একই আছে। কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর আমরা ম্যাচ করবো কি, দুটোর মধ্যে কমন কী আছে, দুটোর মধ্যে কমন আছে হবি। তাহলে দুটোর মধ্যে হবি, পাশাপাশি দুটো হবি কোথায় একই আছে দেখতে হবে। তো হবি এখানে ক্রিকেট, তাহলে এই রোটা সিলেক্টেড, এখানেও ক্রিকেট এই রোটা সিলেক্টেড, এখানে ক্রিকেট হকি এই রোটা সিলেক্ট হবে না, এখানে ক্রিকেট রো সিলেক্ট হবে, এখানে ক্রিকেট রো সিলেক্ট হবে, এখানে ক্রিকেট হকি রো সিলেক্ট হবে না, এখানে হকি ক্রিকেট রো সিলেক্ট হবে না, হকি ক্রিকেট রো সিলেক্ট হবে না, হকি রো সিলেক্ট হবে। যেগুলো সিলেক্ট হলো সেগুলো কী হবে, ন্যাচারাল জয়েনের মধ্যে আসবে। তাহলে R1 ন্যাচারাল জয়েন উইথ R2, দেখতে পাচ্ছি উপরে সিম্বল দেওয়া আছে ন্যাচারাল জয়েনে। যখন ন্যাচারাল জয়েন করছি এগুলোকে এখানে তুলছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে 5টা টাপেলে পরিণত হয়েছে, কারণ 1 2 3 4 5, তো 5টা টাপেল। কিন্তু অ্যাকচুয়াল টেবিলে কী ছিল, অ্যাকচুয়াল টেবিলে ছিল 3টে টাপেল, 3টে টাপেল হয়েছে, 5টা টাপেল। এখানে থেকে দেখি আমরা কোনটা এক্সট্রা টাপেল এসছে। দেখো এখানে 1 ক্রিকেট 16 ছিল, এখানে 1 ক্রিকেট 16 আছে, এখানে 2 ক্রিকেট 17 আছে, এখানে 2 ক্রিকেট 17 আছে, এখানে 3 হকি 17 আছে, 3 হকি 17 আছে। কিন্তু এই টেবিলের মধ্যে কি নেই, 1 ক্রিকেট 17 নেই এবং 2 ক্রিকেট 16 নেই, এই দুটো কিন্তু এক্সট্রা টাপেল এসেছে। এবং আমরা আর কি দেখতে পাচ্ছি যে 1-এর জন্য 1 ক্রিকেট 16 ছিল, এখানে 1 ক্রিকেট 17 হয়েছে, মানে দুটো ভ্যালু পেয়ে গেছি, ইনকনসিস্টেন্ট দেখছি ভ্যালুর মধ্যে। এই ক্ষেত্রে আমরা কি বলছি, আমরা বলছি যে এই এক্সট্রা টাপেলকে বলছি স্পুরিয়াস টাপেল বা এক্সট্রা টাপেল। কি বলে, স্পুরিয়াস টাপেল বা এক্সট্রা টাপেল। তো কী হলো টেবিলটার মধ্যে, টেবিলটা হলো লসি ডিকম্পোজিশন। কারণ কি, অ্যাকচুয়াল টেবিলে 3টে রো ছিল, এখানে 5টা রো চলে এসছে, দুটো এক্সট্রা রো চলে এসছে, যে কারণে আমরা ইনফরমেশন লস করতে পারি, তাই এটাকে বলছে লসি ডিকম্পোজিশন। কিন্তু যদি আমরা এই যে টেবিলগুলোকে ভেঙেছি, ভাঙার পর ন্যাচারাল জয়েন করেছি, ন্যাচারাল জয়েন করার একই টেবিল ফিরে পেতাম, যে কোনো অর্ডারেই পায়, হয়তো 3 নম্বর টাপেলটা 1 নম্বরে যেত বা যাই হোক, সেক্ষেত্রে আমরা বলতাম সেটা লসলেস ডিকম্পোজিশন। তো লসি ডিকম্পোজিশন তোমরা বুঝেছো, যে টাপেলের সংখ্যা বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে লসি ডিকম্পোজিশন বলে। আর টাপেলের সংখ্যা যদি একই থাকে, রেকর্ডগুলো একই থাকে, তাকে বলা হয় লসলেস ডিকম্পোজিশন। এবারে নিচে দেখো যে এই যে আমি কলম এখানে কমন নিয়েছিলাম হবি নেওয়ার ফলে এরকম আমার একটা প্রবলেম তৈরি হলো। তো এই যে কমন ফিল্ড নেওয়া, তার কি কি রুল আছে, রুল 3টে আছে। বলছে কমন অ্যাট্রিবিউট শুড বি সুপার কে অর ক্যান্ডিডেট কি অফ R1 অর R2 অর বোথ। যেটা কমন কি নিচ্ছি, কমন ফিল্ড নিচ্ছি, সেটা R1 এর অথবা R2 এর অথবা দুটো টেবিলেরই সুপার কি বা ক্যান্ডিডেট কি হতে হবে। এখানে হবিকে কি দেখেছিলাম আমরা, এই টেবিলের মধ্যে দেখেছিলাম হবি কিন্তু কোনোভাবেই সুপার কি বা ক্যান্ডিডেট কি নয়, কারণ হবির মধ্যে আমরা রিডান্ডেন্সি লক্ষ্য করছি, এখানেও ক্রিকেট আছে, এখানেও ক্রিকেট, তাহলে এটা নয় কোনো কি ফিল্ড। এখানে রিডান্ডেন্সি আছে, এটাও কি ফিল্ড নয়। তাহলে এই যে রোল নাম্বারটা দেখো 1 2 3 3টে ইউনিক ভ্যালু আছে, তাহলে এটাকে আমরা ক্যান্ডিডেট কি করতে পারি। তাহলে এটা যদি ক্যান্ডিডেট কি করে আমরা কমন নিতাম, কমন ফিল করতাম, তাহলে হয়তো আমাদের প্রবলেমটা আসতো না। তাহলে এইবারে আমি দেখাচ্ছি তোমাদের 3টে রুল কি কি আছে। প্রথম রুল আছে, প্রথম রুলটা দেখো যে রুল 1, R1 × R2, R1 টেবিল এবং R2 টেবিলের মধ্যে যদি আমরা ইউনিয়ন করি, তো ইউনিয়ন করে R টেবিলকেই ফিরে পাবো। ক্লিয়ার? তাহলে এখানে R টেবিলের মধ্যে আমরা কি রাখছি, দেখো ক্যান্ডিডেট কি রোল এবং হবি, আর R2 এর মধ্যে কি রাখছি রোল এবং এজ। তাহলে এদের মধ্যে কমন কি রোল এবং রোল
তাহলে রোল, তাহলে এখানে রোল হবি এবং এজ আসবে, এই রোলটা এক্সট্রা আছে, এটা বাদ পড়ে যাবে। তো রোল হবি এজ, যেটা আর এর মতোই, আর একে আছে রোল হবি এজ, দেখো আর এ আছে রোল হবি এজ। তাহলে এটা হওয়া উচিত কমন ফিল্ডের ক্ষেত্রে। আর দ্বিতীয় কি রুল বলছে, রুল বলছে R1 ইন্টারসেকশন R2 নট ইকুয়ালস টু 5। কথাটা মানে কি হচ্ছে, যেটা রিলেশন 1 এবং রিলেশন 2 এই দুটোর মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে রোল হবি রোল এজ, এই ক্ষেত্রে দেখো রোল রোল দুটোর মধ্যেই কমন রোল, সেটা কিন্তু অবশ্যই কি হতে হবে, সুপার কি বা ক্যান্ডিডেট ক্ষেত্রে কি বলছে যে দুটোর মধ্যে যেটা কমন, দুটোর মধ্যে অবশ্যই একটা ফিল্ডকে কমন থাকতে হবে। এখানে বলছে যেটা কমন কি রোল কমন, এবং তৃতীয় যেটা কমন নিলাম সেটাকে সুপার কি বা ক্যান্ডিডেট কি হতে হবে। এই তিনটে রুলকে ফলো করা গেলে কিন্তু এই প্রবলেম থেকে মানে কি লসি ডিকম্পোজিশন থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এবার আমরা আসবো একটা রিয়েল এক্সাম্পলে এবং চেক করবো যে একটা টেবিল সেটা কি 5NF এ আছে কি না। ব্যাস এটা করলেই মোটামুটি 5NF তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে। যদিও 5NF এর নিয়ে বলতে চাই যে এটা থিওরিটিক্যাল নলেজই রাখা হয়, কারণ 5NF মিনস কি, একটা মেন টেবিলকে অনেকগুলো টেবিলে ভাঙা, ডিকম্পোজ করা আবার প্রতিবার ন্যাচারাল জয়েন করার পর যদি আবার ফাংশনাল ডিপেন্ডেন্সি আসে, এফডি যদি আমরা জয়েন্ট ফাংশনাল ডিপেন্ডেন্স দেখতে পাই, তাহলে সেটাকে আবার ফার্দার ডিকম্পোজ করতে। এই ডিকম্পোজ করতে করতে টেবিলের সাইজ যদি বড় হয় তাহলে কত ডিকম্পোজ করতে হবে, কত টেবিল করতে হবে এবং কতবার চেক করতে হবে জয়েন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর চেক করার পরেও আলটিমেটলি প্রবলেম সলভ করতে পারবে কিনা, যে কারণে এর প্র্যাকটিক্যাল ইউজটা খুবই কম, এর থিওরিটিক্যাল ইউজটা বেশিরভাগ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল যার নাম হচ্ছে ইপিজে, ই ফর এমপ্লয়ি, পি ফর প্রজেক্ট, জে ফর জব। তাহলে এখানে কটা টাপল আছে, চারটে টাপল আছে। এমপ্লয়ি 1 প্রজেক্ট P1 জব J2, এমপ্লয়ি 1 প্রজেক্ট P2 জব J1, এমপ্লয়ি 2 প্রজেক্ট P1 জব J1, এমপ্লয়ি 1 প্রজেক্ট P1 জব J1। এবার এখানে ক্যান্ডিডেট কি আছে, তিনজন মিলে ক্যান্ডিডেট কি, কারণ এখানেও রিডান্ডেন্সি আছে, এখানেও রিডান্ডেন্সি আছে, এখানেও রিডান্ডেন্সি আছে। তাহলে আমরা বললাম এমপ্লয়ি, প্রজেক্ট নাম্বার এবং জব, এই তিনজন মিলে এখানে কিন্তু একটা ক্যান্ডিডেট কি তৈরি করছে। এইবারে এখানে আমরা দেখব যে এই টেবিলটা কি 5NF এ আছে। তো টেবিলটা 5NF এ আছে কিনা দেখার জন্য আমরা টেবিলটাকে কতগুলো সাব টেবিলে ডিভাইড করছি, সাব টেবিলগুলো ডিভাইড করছি ইপিজি সাব টেবিলে ডিভাইড করছি, যার নাম দিচ্ছি আমরা, একটার নাম উই ডিকম্পোজ ইপিজে ইন্টু 3 সাব রিলেশনস, দ্যাট ইজ ইপিকে নিয়ে একটা করছি, আর পিজেকে নিয়ে একটা করছি, আর ইজেকে নিয়ে আমরা একটা টেবিল তৈরি করছি। তো ইপি পিজে ইজে এইটা তৈরি করছি আমরা। এই টেবিলকে তিনটে টেবিলে ভাঙছি এবং ভাঙার জন্য আমরা কি করছি দেখো, এইখানের মধ্যে তিনটে মিলেই যেহেতু আমার ক্যান্ডিডেট কি তৈরি হয়েছে, তাই এখানে আমরা কি করলাম, তিনটে পৃথক টেবিলে ভাঙলাম। এবারে দেখো E1 P1, এখান থেকে E1 P1 E1 P1, E2 P2 E2 P2, E2 P1 E2 P1, আর E1 P1 অলরেডি টেবিলের মধ্যে চলে এসেছে, তাই এখানে বাদ দিয়ে দিলাম, তার রিডান্ডেন্সিকে রিডিউস করা গেল। দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে P1 J1 দেখতে পাচ্ছ, P1 J1, আর এই যে P1 J1 P2 J2 P2 J1 P1 J1 অলরেডি আছে, তার রিডান্ডেন্সিকে রিডিউস করা গেল। তারপর E1 J2 দেখতে পাচ্ছ, E1 J1 আছে, তার রিডান্ডেন্সিকে রিডিউস করা গেল। তো প্রথমে যখন ফাইলটা আমরা টেবিলগুলো ডিকম্পোজ করলাম তখন কি দেখলাম আমরা, রিডান্ডেন্সিকে রিডিউস করা গেল। এইবারে আমরা চেক করবো যে টেবিলগুলোর মধ্যে ন্যাচারাল জয়েন করে যে এই টেবিলটাকে ফিরে পাচ্ছি, যদি টেবিলটা ফিরে পাচ্ছি তাহলে কি আছে, টেবিলটার মধ্যে জয়েন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। তো টেবিলটাকে ফিরে পাওয়ার জন্য প্রথমে আমরা ইপি এবং পিজেকে কার্টিসিয়ান প্রোডাক্ট করছি, ওই রুলে ফলো করছি। কার্টিসিয়ান প্রোডাক্ট করার পর আমরা দেখছি যে P1 ম্যাচ করছে, সেগুলো আমরা ন্যাচারাল জয়েনের মধ্যে আনছি। এই টেবিলটা লক্ষ্য করো, E1 P1 মানে E1 P1 J2, E1 P1 J2, E1 P1 J1, E1 P2 J1, তার E1 P2 J1, আর আমরা পাচ্ছি E2 P1 J2, আর আমরা একটা পাচ্ছি যে E2 P1 J1,
এটা দেখতে পাচ্ছি কমন পাশাপাশি, যেহেতু এটা দুটোর মধ্যে কমন, তো এই দুটো একই যেখানে সেগুলো আমরা এখানে নিয়েছি, এটা দুবার আছে বলে একবার এখানে তুলেছি। তাহলে ন্যাচারাল জয়েন করার পর ইপি এবং পিজেকে ন্যাচারাল জয়েন করার পর আমরা স্পুরিয়াস টাপল পেয়ে গেলাম একটা, কারণ মেন টেবিলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4টের করা ছিল, এখানে 4টে থেকে 5টে হয়েছে। E2P1J2, E2P1J2 এই টেবিলের মধ্যে নেই, যেটা এই টেবিলের মধ্যে এসে বসে। তাহলে এটা স্পুরিয়াস টাপল। স্পুরিয়াস টাপল মিনস কি হলো, E2 ইনকনসিস্টেন্ট হয়ে গেল, E2 এর দুটো রকম ভ্যালু হয়ে গেল, তাহলে এটা ইনকনসিস্টেন্ট স্পুরিয়াস টাপল হয়ে গেল বা এক্সট্রা টাপলও বলতে পারি। তাহলে এর মাধ্যমে কি বললাম যে এখন অবধি আমরা জয়েন্ট ডিপেন্ডেন্সি খুঁজে পেলাম না, কারণ কি, কারণ এর মধ্যে এক্সট্রা টাপল দেখতে পেয়েছি আমরা। এবার নেক্সট আমরা দেখছি যে প্রবলেমটাকে সলভ করবো আমরা কি, এই যে রেজাল্ট বা এই যে ন্যাচারাল জয়েন হলো ইপি আর পিজে এর মধ্যে, সেটাকে আমরা আবার কার্টেসিয়ান প্রোডাক্ট করছি কার সঙ্গে, ইজে এর সঙ্গে। তো ইজে এর সঙ্গে কার্টেসিয়ান প্রোডাক্ট করছি, দেখো ওই যে রেজাল্ট হলো, মানে এই টেবিলটার সঙ্গে আমরা এই টেবিলটা, এই দুটো টেবিলের মধ্যে, এই টেবিল এবং এই দুটো টেবিলের মধ্যে আমরা কী করছি, কার্টেসিয়ান প্রোডাক্ট করছি। তাহলে প্রথমে এই টেবিলটাকে আমরা তুলে নিলাম, E1P1J2 এই ফার্স্ট রো এর সঙ্গে, এই যে আমরা ফার্স্ট রো, এই ফার্স্ট রো এর সঙ্গে আমরা কী করছি, আমরা এটাকে E1J2, E1J1, E2J1। তাহলে ফার্স্ট রো E1P1J2, 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 তার সঙ্গে E1J2, E1J1 এবং E2J1। নেক্সট আবার একইভাবে সেকেন্ড রোয়ের সঙ্গে এই তিনটে, থার্ড রোয়ের সঙ্গে এই তিনটে, ফোর্থ রোয়ের সঙ্গে এই তিনটে, তো এবং ফিফথ রোয়ের সঙ্গে এই তিনটে। কিন্তু ফোর্থ রো যেহেতু এইখানে দেখো এর এক্সিস্টেন্স, মানে এখানে কি আছে, এমপ্লয়ি নাম্বার জে নাম্বার, এখানে এমপ্লয়ি নাম্বার জে নাম্বার, দেখো E2J2 এর মধ্যে নেই, তাই এই ট্যাপেলটাকে নেওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই। তাই বলছি E2J2 উইল নট বি সিলেক্টেড বিকজ ইট ইজ নট ইন ইজের মধ্যে নেই বলে এই লাইনটা সিলেক্ট করার প্রয়োজন নেই। আমি করে তোমাদের কেটে দেখিয়েছি, প্রয়োজন নেই, করলে এরকম আসতো যেটার মধ্যে কিছুই সিলেক্ট হতো না, তাই আমি করে কেটেছি। তাহলে এখান থেকে আমরা কমন ফিল্ডগুলোকে বেছে নিচ্ছি। কমন ফিল্ড কীভাবে বাঁচবে, এখানে আছে দেখো এমপ্লয়ি নাম্বার যে জব নাম্বার, আর এখানে এমপ্লয়ি নাম্বার জব নাম্বার। তো E1 এখানে এমপ্লয়ি নাম্বার জব নাম্বার আছে, তাহলে এমপ্লয়ি নাম্বার জব নাম্বার E1J2, প্রথমে কি ছিল E1J2, এই যে এই টেবিলে, এই যে E1 এই টেবিলের মধ্যে E1P1, E1J2, সরি E1 মাঝেটা বাদ দাও, এই মাঝেটা বাদ দিলে কনফিউশন দূর। এই যে E1J1, 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 E1J2, সরি E1J2, তো E1J2, E1J1, তাহলে E1J1 ম্যাচ করছে এই দুটো, তার এগেইনস্টে E1J1 এই দুটোকে ম্যাচ করতে পারে। এইটা যা হবে এইটা তো হবে, এইটা যা হবে এইটাও তো হবে, এইটা যা হবে এইটাও তাই হবে, কারণ দুটো, এটা এমপ্লয়ি নাম্বার, এটা জব নাম্বার, এটা এমপ্লয়ি নাম্বার জব নাম্বার। এই সাইডের, এই টেবিলের এই সাইডটা, এই লেফট হ্যান্ড সাইডে এটা E1 এবং ই নাম্বার জে নাম্বার যা হবে, এদিকে ই নাম্বার জে নাম্বার তাই হবে, তাহলে সেটাই খুঁজে যাবে, ন্যাচারাল জয়েনের মধ্যে চলে যাবে। তাহলে এইটা করার পর আমরা যখন ন্যাচারাল জয়েন করছি এই টেবিলটার মধ্যে, দেখো ফাইনাল ন্যাচারাল জয়েন করলাম, তার মানে কি, আমরা ইপি ন্যাচারাল জয়েন পিজে ন্যাচারাল জয়েন ইজে যখন করছি সেটা আরকে ফিরে পাচ্ছি, তার কারণ আমরা এটা থেকে যখন এটাকে বের করছি, এখান থেকে দেখো এখানে একটা টাপল, দুটো টাপল, তিনটে টাপল, চারটে টাপল, এই চারটে টাপল চলে যাচ্ছে ওই টেবিলের মধ্যে। তা E1P1J2, E1P1J1, E1P2J1 আর E2P1J1, তাহলে এখানে পাচ্ছি আমরা একই E2P1J1। তাহলে এইটা করার পর আমি যখন চেক করছি দুটো টেবিলের মধ্যে, যে দুটো টেবিল কিন্তু সেম, দেখো E1P1J2, E1P1J2, E1P2J1, E1P2J1, E2P1J1, E2P1J1 আর E1P1J1, E1P1J1, আমি চারটে টেবিলকে পেয়ে যাচ্ছি যেটা এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো এবারে, যে টেবিলটার মধ্যে কি জয়েন্ট ডিপেন্ডেন্সি পাওয়া গেছে। এবার জয়েন্ট ডিপেন্ডেন্সি যেহেতু পাওয়া গেছে, যে এখানে তাই আমি লিখেছি, দেখো ইপিজে হ্যাজ জয়েন্ট ডিপেন্ডেন্সি, এই জয়েন্ট ডিপেন্ডেন্সি ইপি এই তিনটে জয়েন্ট ডিপেন্ডেন্সি আছে, তাই ইপিজে এই টেবিলটা কিন্তু কি নেই, 5NF এর মধ্যে নেই। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, চেক করার জন্য 5NF আছে কি না, যে এইখানে এই তিনটে মিলে ক্যান্ডিডেট কি তৈরি হয়েছিল, কিন্তু এইখানে তেমন কোনো আমরা সাব টেবিল পাচ্ছি না যেটা তৈরি হয়েছে ই নাম্বার, পি নাম্বার এবং জে নাম্বার দিয়ে, কোথাও তো আমরা দেখতে পাচ্ছি না এটা। তাই এখানে ট্রিভিয়াল জয়েন্ট ডিপেন্ডেন্সিও এক্সিস্ট করছে না, যে কারণে এই টেবিলটা কি আছে, 5NF এ নেই। কিন্তু অল্টারনেটলি আমরা যদি দেখি এই টেবিলটা, যে ইপি
পিজে এবং ইজে, এই যে তিনটে টেবিল, এই তিনটে টেবিল ইজ ইন 5 NF অ্যাজ দেয়ার ইজ নো জয়েন্ট ডিপেন্ডেন্সি। এই তিনটে টেবিল কিন্তু নিজেদের মধ্যে যে ভাঙা হয়েছে মেন টেবিলটাকে, তারপরে যে সাব টেবিলগুলো তৈরি হয়েছে সেগুলি কিন্তু 5NF এর মধ্যে আছে, কারণ এখানে কোনোরূপ জয়েন্ট ডিপেন্ডেন্সি নেই। এই ছিল 5NF, একটু কমপ্লিকেটেড বাট ভেরি ইন্টারেস্টিং।